আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরবর্তীতে আমার এই ১ম ভিডিও। গত বৃহস্পতিবারে আপনাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম কি কারণে গত বৃহস্পতিবারে আমি ভিডিওটা দিতে পারি নাই বা কেন দেই নাই। সেই বিস্তারিত আলোচনা করেছিলাম সেইখানে। আজকে রবিবার, আজকের বাজারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। কারণ গত ১৩ তারিখে রাজনৈতিক পরিস্থিতি, পট পরিবর্তন, রাজনৈতিক বড় একটা সিদ্ধান্ত এসেছে। সেইটা নিয়ে আমি আপনাদেরকে অবগত করেছি এবং সেটা দেখার বিষয় ছিল যে বাজারে কি ধরনের রিঅ্যাক্ট করে। ইন দ্য মিন টাইমে কি হয়েছে? আমাদের বিশ্বে যুদ্ধর একটা আভাস আমরা পেয়েছি। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। এই যুদ্ধটা আমাদের বাজারে কি ধরনের রিঅ্যাকশন করে, কি টাইপের আমরা সাধারণ বিনিয়োগকারীরা আমাদের বাজারের যারা আছে তারা কিভাবে এইটা নেয়, তারা কিভাবে সেল প্রেশারটা দিচ্ছে বা সেল প্রেশারটা আদৌ আসে কিনা সেই বিষয়াদি দেখার প্রয়োজনীয়তা ছিল। যে কারণে আমি ওইভাবে ভিডিও দেই নাই। এই জন্যই আজকে আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা বলেছিলাম। তো আজকে আমার সাথে থাকবেন, ইন ডেপথে আপনাদের সাথে আলোচনা হবে যুদ্ধের কি অবস্থা, রাজনৈতিক পট পরিবর্তন এবং ইন্ডেক্স এই মুহূর্তে কি অবস্থায় আছে, সাথে এই মুহূর্তে আমরা কোন ধরনের স্টকে বা কোন ধরনের সেক্টরে দিকে নজর দিতে পারি সেই বিষয়াদি নিয়ে ইন ডেপথে আলোচনা করব। তার আগে চলেন আমরা একটু ইন্ডেক্সটা দেখার চেষ্টা করি যে ইন্ডেক্স আমাদের কি বলতেছে। লাস্ট ভিডিওতে দেখেন, যদি আপনারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তাহলে লাস্ট ভিডিওতে আমি এইখানে এই যে বক্সটা আমি আঁকিয়ে রেখেছি দেখেন ইন্ডেক্সের, এই বক্সটা আঁকিয়ে আমি বলেছিলাম এই বক্সটা ব্রেকআউট করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং সাথে ভালো ভলিউম। দেখেন আজকে কিন্তু সেই ফলটা আমরা পেয়েছি। এই যে ভলিউম ভালো হয়েছে এবং বক্স ব্রেকআউট করে ইন্ডেক্স আমাদের এইখানে ক্লোজিংটা দিয়েছে এবং বুলিশ পিন বার হয়েছে। যদিও আজকে সকালবেলা একটু নেগেটিভ হয়েছিল, এর কারণ আপনারা অলরেডি জানেন যে যুদ্ধের একটা ডামাডোল আমাদের মধ্যে ছিল বা চিন্তিত আমরা ছিলাম, যে কারণে অনেকেই ওইটা নেগেটিভ ভাবে নিয়ে অনেকেই সকালবেলা সেল প্রেশার দেওয়া শুরু করেছে। বাট আমাদের বাজারটা আপনাদেরকে বুঝতে হবে যে অলরেডি ডাউনে। এই যুদ্ধের নিউজে আর কতটুকু পড়বে সেটা একটু বুঝতে হবে। ইন্ডেক্স এই যে দেখেন এইখান থেকে টানা শার্প কারেকশন। আসলে বাজারে স্মার্ট মানি ওদেরও তো টুকটাক ব্যবসা করতে হবে। রাজনৈতিক যে ঐক্যমতের একটা বিষয় ছিল যে নির্বাচনের ডেটটা কবে দিবে, নির্বাচন আদৌ হবে কিনা, এই ধরনের একটা সাইকোলজিক্যাল আমাদের মধ্যে কাজ করতেছিল যারা সাধারণ বিনিয়োগকারী বলেন এবং যারা স্মার্ট ইনভেস্টর বা স্মার্ট বিনিয়োগকারী যারা আছে তাদেরও। তারা আদৌ জানে না যে নির্বাচন হইলে কারা নির্বাচিত সরকার হবে, কারা তাদের নীতি নির্ধারক হবে, সেই বিষয়াদি জানে না। তো না জানলে তাহলে তারা কাদের সাথে বসবে বা তাদের ব্যবসাটা কোন দিকে নিবে, কিভাবে ব্যবসাটা করবে, ওই বিষয়াদির জন্য তারা একটু ওয়েট করতেছিলেন যে এই মুহূর্তে কি অবস্থা। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে তো একটা দ্বিমত ছিলই। নির্বাচন হইলে তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারের চেয়ারম্যান তো উনি তো চেঞ্জ হবেই। সো উনার এখন আর পদত্যাগ দাবি দুবি করে এখন আর কোনো লাভ নাই। আলটিমেটলি সে এমনিতেই চলে যাচ্ছে। তো ওই চিন্তা থেকে যে একটা দ্বিমত পোষণ ছিল তাদের মধ্যে, সেই জায়গা থেকে আশা করি এখন যারা মার্কেট প্লে করে বা মার্কেটে যারা একটু টুকটাক খেলাধুলা করে স্টক নিয়ে, তারা একটু সাহস পাচ্ছে। সো তারই প্রতিফলন আজকে বাজারে দেখলাম। এই যে দেখেন ইন্ডেক্স কিন্তু একদম টেকনিক্যালি এই বক্সের উপরে যে ক্লোজ দিছে, তার মানে এখন ইন্ডেক্স মোটামুটি সাপোর্ট পেয়ে গেছে এবং আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে। আমি একদম অকপটে বলতেছি বাই সিগন্যাল দিচ্ছে। আমি ঈদের আগেও কিছু শেয়ার বাই করেছি, আজকে শেষ বাইটা করেছি। আজকে যখন দেখলাম যে বাজারটা একটু সকালের দিকে একটু নেগেটিভ হয়েছে, যখন বাজারটা আপ মুডে যাচ্ছিল বা বাজারটা একটু উকিঝুঁকি মারতেছে, তখনই যে শেয়ারগুলো আমার পছন্দের ছিল আমি ওই শেয়ারগুলো অলরেডি এন্ট্রি নিয়ে নিছি। আপনারা চাইলে এখন নির্দ্বিধায় আপনাদের শেয়ারগুলো যেগুলো আছে সেই শেয়ারগুলা অ্যাভারেজ করতে পারেন, অথবা নতুন এন্ট্রির ক্ষেত্রে আপনারা চাইলে টুকটাক এখন ট্রেডিং অপরচুনিটি পাবেন। হ্যাঁ, তাই বলে একেবারেই বুল রানে যাবে বাজার এরকম না। এইখান থেকে 10%, 20%, 30% একটা ট্রেডিং অপরচুনিটি পাবেন। তবে স্টক ভেদে ভেদে কোন কোন স্টকের দিকে নজর রাখবেন সেটা আমি সামনে আলোচনা করব। বাট এই মুহূর্তে ইন্ডেক্স আছে কততে? 4724-এ ক্লোজ দিয়েছে, মানে 14 পয়েন্ট আজকে বাড়ছে। আমি আশা করেছিলাম যে আজকে হয়তো বা ইন্ডেক্স 50 প্লাস থাকবে, কারণ রাজনৈতিক একটা সমঝোতা চলে আসছে। বাট ইন দ্য মিল টাইমে বিশ্বের কি অবস্থা, যুদ্ধ আপনারা জানেন, এই যুদ্ধের কারণে হয়তো বা সেইটা আমরা পাইনি। বাট আমি এটাতে খুশি।
যতটুকু বাড়ছে, যাই বাড়ছে, এটাতে খুশি এবং টেকনিক্যালি আমাকে সাপোর্ট করতেছে, টেকনিক্যালি আমাকে সিগন্যাল দিচ্ছে। ইন্ডেক্স আপাতত গন্তব্য কত পর্যন্ত, এই যে 4900, মানে 4900 পর্যন্ত আপাতত। 4900টা ব্রেক করুক, তারপরে সেগুলো নিয়ে আলোচনা করবো। বাট এইখান থেকে যে 200-250 পয়েন্টের একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যেও আপনারা চাইলে ব্যবসা করতে পারেন, তবে স্টক ভেদে ভেদে। আমি আবারও বলছি, স্টক ভেদে ভেদে। এই যে মার্কেটের ভোলাটাই, এই যে আমাদের যুদ্ধ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এগুলো নিয়ে কিন্তু আমি ইন ডেপথে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করেছি। কিভাবে, সেইটা আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে। যে চলেন দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ভিডিও হয়তো ওইভাবে দিতে পারি নাই, বাট আমি কিন্তু অ্যাক্টিভ থেকে, এই যে আমার ফেসবুক পেজ, এই পেজের মধ্যে যে দেখেন, এইখানে কিন্তু যে 12ই জুন আগামীকাল হতে পারে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, এটা হয়তো আপনারা দেখেছেন এখানে কি বলা ছিল। তারপরে দেন এই মিটিংটা হয়ে যাওয়ার পরে এইখানে কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঠিক হয়েছে, এবার আমাদের সকলের আশার আলো শেয়ার বাজার ভালো হবে। এবং শেষে কি বলেছেন দেখেন, বিজয়ের শেষ হাসিটা হয়তো আমরাই হাসবো। এই যে দেখেন আজকে মার্কেট পজিটিভ। তো এইগুলো সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, এগুলো বুঝতে হবে যে রাজনৈতিক পট পরিবর্তন কিরকম কি হতে পারে, সাথে টেকনিক্যালটা একটু মিলাইতে হবে। দেন এই যে গতকালকে যখন যুদ্ধটা অনেক বড় হচ্ছে, এখনো যুদ্ধ আছে, যাই হোক, যুদ্ধের ওই রকম ইম্প্যাক্ট আমাদের বাজারে পড়ে নাই, এটা ভালো দিক। এটা আমি খুব আশাবাদী এবং আমি খুব এটাকে সাধুবাদ জানাই। যুদ্ধ নিয়ে এখানে একটা পোস্ট করেছিলাম যে যুদ্ধ নতুন কিছু নয়, এটা ইতিহাসের অংশ। এই যে দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাজার কি হবে এই যুদ্ধ নিয়ে। যুদ্ধের কারণে হয়তো বা মানুষ একটু প্যানিক হয়ে অনেক কিছু সেল করেছে, বাট এইটা আপনাদেরকে একটু অবজারভেশনে রাখার প্রয়োজনীয়তা ছিল। যাই হোক, আমি আমার মতো করে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি অ্যাজ পার সাইকোলজিক্যাল অ্যানালাইসিস দিয়ে। তো চলেন এখন টেকনিক্যাল বিষয়াদি দিয়ে আলোচনা করব। ইন্ডেক্স নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম। ইন্ডেক্স এই মুহূর্তে আপ মুডে আছে, আপনারা চাইলে টুকটাক নির্দ্বিধায় আপনারা ট্রেড করতে পারেন। হ্যাঁ, এর মাঝে আবার একদিন লাল হবে, 2 দিন গ্রিন হবে, এটাই বাজারের নিয়ম, এটাই বাজারের বিউটি। বাট ওইটার মধ্যে থেকে আপনি সাইকেল করে করে কোন স্টকটা নিবেন, কোন স্টকটা সেল করবেন, সেটা এখন আপনার বিষয়। আপনি টেকনিক্যালি কোনটা থেকে নিবেন, কোনটা থেকে ঢুকবেন, এটা সম্পূর্ণই আপনারা নিজেরা আলোচনা করবেন। তারপরও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, সেহেতু আমি কিছু স্টকের ওয়াচ লিস্ট আপনাদেরকে দিব আজকে, সেইগুলো চাইলে আপনারা অবজারভেশনে রাখতে পারেন। আমার ওয়াচ লিস্টে প্রথমেই আছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। আমি আগেই বলে দিচ্ছি, এখন মার্কেট সাইডওয়েজে থাক বা আপমুডে থাক বা যতটুকুই থাক, মার্কেট আজকের মার্কেট দেখে যেটা মনে হয়েছে যে মার্কেট কোনো সেক্টর কেন্দ্রিক নয়, মার্কেট একদম সমান্তরালভাবে সব স্টক, মানে সব সেক্টরের স্টক নিয়ে টুকটাক আপমুডে যাবে। এর মধ্য থেকে আপনাকে বাছাই করে করে নিতে হবে যে কোনটা নিবেন, কোনটা নিবেন না। এই জন্য আমি বেশ কয়েকটা সেক্টর মিলে 4টা স্টক আপনাদের সামনে নিয়ে এসেছি। ওই 4টা স্টকটাই আপনারা একটু চাইলে নজরে রাখতে পারেন। আমি নিজেও নজরে রেখেছি এই 4টা স্টক। সো আপনারা সর্বপ্রথম ইন্স্যুরেন্স সেক্টর থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের মধ্যে মোটামুটি সবসময়ই ক্রিস্টালটা একটু লিডিং পজিশনে থাকে, অন্যান্যগুলোও থাকে, বাট ক্রিস্টালটা বেশি থাকে। তো এই জন্য ক্রিস্টালটা আমার কাছে ভালো লাগতেছে এবং কারেকশনটা অনেক দূর হয়ে গেছে। এইখান থেকে কারেকশনে যে উপরে গেছিল, এইখান থেকে এই যে কত 36 টাকার লেভেল থেকে এইখানে হচ্ছে 63 টাকার লেভেল পর্যন্ত। তো আবার একটা মোটামুটি একটা কারেকশন হয়ে গেছে, মোটামুটি না, ভালো একটা কারেকশন হয়েছে। হয়ে যাওয়ার পরে এখন আবার উকি ঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। এইখান থেকে একটা আপটেন দিয়েছিল, আবার একটি ছোট্ট কারেকশন হয়েছে। কারেকশন না, এটাকে বলে রিটেস্টমেন্ট হয়েছে। এই রিটেস্টমেন্ট হওয়ার পরে দেন এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে। অ্যাজ পার ইলোডোক অনুযায়ী এইখানে বি পয়েন্ট শেষ করেছিল, এখন ডি পয়েন্ট শেষ করার পরে সি পয়েন্টে উঠবে। সি পয়েন্টে ওঠার মধ্যে আবার একটু আপ ডাউন করে উঠবে, সেই আপ ডাউনটাই করতেছে সি হওয়ার জন্য। তো এখন দেখেন এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে এই যে অ্যাজ পার প্রাইস অ্যাকশন অনুযায়ী, আপনারা জানেন অলরেডি আমি ইলিওয়েড ওয়েভ, এসএমসি এবং প্রাইস অ্যাকশন এই 3টার কম্বিনেশন করেই আমি অ্যানালাইসিস করি। ইলিওয়েড ওয়েভ আমাকে কনফার্মেশন করছে, এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্টও আমাকে কনফার্মেশন দিচ্ছে, কারণ এখানে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করতে, ট্যাপ করার পরে দেন এখন আসুন প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনে কি হয়েছে, এই যে দেখেন কয়েকদিন এইখানে ঘোরাফেরা করছে স্টকটা, কয়েকদিন অ্যাকুমুলেশন, মানে শর্ট অ্যাকুমুলেশন বলি, করার পরে দেন দেখেন এইখানে আজকে ভালো একটা বুলিশ ক্যান্ডেল আসছে, মোটামুটি খারাপ বুলিশ না, বুলিশ ক্যান্ডেল আসছে এবং ভলিউমটাও বেশ ভালো। একটা সময় ভলিউম এখানে কমে গেছিল, এখন একটু একটু করে ভলিউম বাড়া শুরু করতেছে। আপনারা কি করেন, অনেক বেড়ে যাওয়ার পরে শেয়ারগুলোর দিকে তাকান, অনেক হাই ভলিউমে দেখেন, এই যে এখানে অনেক ভলিউম নিয়েছিল, বাট এটা টিকে নাই, টিকবে না।
আপনারা কোনো সময় এইরকম হাই ভলিউমের স্টকে যাবেন না, দেখবেন ভলিউমটা একটু কমে গেছে, তারপরে আস্তে আস্তে ভলিউম বাড়তেছে। এই যে যেমন এইটাই স্টাইল ইন্স্যুরেন্স, যে আস্তে আস্তে ভলিউমটা বাড়তেছে, এই টাইপের জিনিসে আপনারা একটু নজর দিবেন। দেখেন এইটাও প্রাইস অ্যাকশন অনুযায়ী সব ঠিকঠাক আছে। যদি আপনারা এই স্টকটা পিক করেন তাহলে এর প্রথম টার্গেট এই যে এই পর্যন্ত 45 টাকা সামথিং, সেকেন্ড টার্গেট হচ্ছে 51 টাকা। এইভাবে করে আপনারা মেজারমেন্ট করবেন। এবং যদি আপনারা এসএলটা ধরার চেষ্টা করেন তাহলে এসএলটা এই যে এই ক্যান্ডেলের নিচে কয় টাকা, 37 টাকা 90 নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনারা এসএলটা নেবেন। এখন বর্তমানে স্টকটা আছে কত, 39 টাকা 80 আজকে ক্লোজ দিয়েছে। অবশ্যই আপনারা এসএল ধরে ধরে ট্রেড করবেন। এরপরে চলেন মিউচুয়াল ফান্ডের একটা স্টক। আমি মিউচুয়াল ফান্ড নিয়ে যেই দিন কারেকশনে যাচ্ছে আমি একদম অকপটে আপনাদেরকে বলে দিয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে আর ফেসবুক পোস্টের মাধ্যমে যে এই সেক্টরে শেষ প্যারাকটা মারলো, তো তারপর থেকে কিন্তু কারেকশন। এখন পুরো সেক্টর যে পারবে আমি সেটা বলতেছি না, আমি ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা বলতেছি। সেক্টরের মুভমেন্ট এক জিনিস, আবার ইন্ডিভিজুয়াল স্টকের মুভমেন্ট আর এক জিনিস। সো আপনারা এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল স্টকের দিকে নজর দেন, সেক্টরের দিকে নজর দেওয়ার দরকার নাই। আমি কম্বাইন্ড করে প্রত্যেকটা সেক্টর থেকে একটা করে স্টক আপনাদের সামনে নিয়ে আসতেছি। এই যে দেখেন ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই ইবিএল এর মিউচুয়াল ফান্ডটা এ করছে, বি করছে অ্যাজ পার রিলেটিভ অনুযায়ী এবং অর্ডার ব্লক অনুযায়ী। এইখানে একটা অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক বা এফবিজি আছে, এইখানে অন্য টাইপের একটা অর্ডার ব্লক, মানে এটাকে বলে ব্রেকার ব্লক। এখানে একটা ব্রেকার ব্লক আছে এবং একটা এফবিজি আছে। সো সেইখানে ট্যাপ করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে এবং বেশ ভালো প্রাইস অ্যাকশনটা দেখেন। এই যে গত কয়েকদিনে বেশ ভালো একটা প্রাইস অ্যাকশন আছে। সো এইটা দেখে কনফার্মেশন বোঝা যায় যে এইখানে একটা কনফার্মেশন আসতেছে। আসলে এইখানে যদি আপনারা এন্ট্রি নেন তাহলে টার্গেট পয়েন্ট কত, এই যে 5.5 টাকার ঘরে, মানে এইখানে এখন কত 4 টাকা 40 পয়সা, তার মানে 1 টাকার একটা গ্যাপ, ছোট শেয়ারে 1 টাকার গ্যাপ কিন্তু ভালো, মানে 10, 12, 15, 20% একটা গ্যাপ যদি হইলেও হইতে পারে। এইগুলো শর্ট ট্রেডিং এর জন্য, আমি সবগুলাই বলতেছি শর্ট, নট লং বা বড় সময়ের জন্য না। এইগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের একটা ট্রেডের জন্য কথা আমি বলছি। সো আপনারা একটু শর্ট ট্রেডের কথা চিন্তা করেন। দেখেন এই ইবিএলটা মোটামুটি ভালো পজিশনে আছে এবং এইটার ফার্স্ট স্টেপ, এইটা সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে 6 টাকা প্লাস। বাট আপনি ফার্স্ট স্টেপটাই আগে প্রথমে নজরে রাখেন, ফার্স্ট স্টেপটাই ধরার চেষ্টা করেন যেহেতু শর্ট ট্রেড। সো এই স্টকটা যদি এসএল নিতে হয় তাহলে যে এই ক্যান্ডেলের নিচে এসএল, এই ক্যান্ডেলের নিচে যদি কখনো ক্লোজিং দেয়, মানে 4 টাকা, এইখানে কত একটু দেখার চেষ্টা করি, 4 টাকা, হ্যাঁ 4 টাকার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে এইটার এসএলটা নিয়ে নিতে হবে। আবার যদি এসএলটা একটু ছোট করতে চান, যে না আমি এসএলটা একটু ছোট করবো, এত বড় এসএল রাখবো না, তাহলে আপনারা এসএলটা এই ক্যান্ডেলের নিচেও রাখতে পারেন 4 টাকা 20 অনেকেই একটু লম্বা সময়ের জন্য নিবে, 1 মাসের জন্য নিবে, তারা হচ্ছে 4 টাকায় এসএল রাখতে পারেন। অথবা যারা শর্ট টাইম মানে 1 সপ্তাহের জন্য এই স্টকটা ট্রেড করতে চাচ্ছেন তারা এসএল রাখবেন 4 টাকা 20 নিচে ক্লোজ দিলে। অবশ্যই ক্লোজিং দিতে হবে। সো আপনারা এসএল ধরে ধরে ট্রেড করবেন। এসএল এই যে কিছুদিন আগে আপনাদেরকে এসএল নিয়ে আমি আপনাদেরকে সুন্দর মতো একটা বোঝানোর চেষ্টা করেছি যে এসএল এর গুরুত্বটা কি, মানে স্টপ লসের গুরুত্বটা কি। দেখেন কত ডাউন ট্রেন্ড হয়েছে, এই ডাউন ট্রেন্ডের মধ্যে আমাকে তেমন কিছু কাবু করতে পারে নাই বা আমাকে তেমন একটা ক্ষতিগ্রস্ত হতে হয় নাই, কারণ আমি এসএলটা নিয়েছি। হ্যাঁ হয়েছে, হয়নি তা না, আমি সেই কথা বলবো না, এর আগের ভিডিওতেও আমি সেটা বলেছি। বাট আমার ক্ষতিটা হয়েছে 4%, 5%, কিন্তু অন্যান্য যারা স্টকগুলো ধরে রেখে দিয়েছিলেন তাদের 15-20% ক্ষতি হয়ে গেছে এই ডাউন ট্রেন্ডে। নতুন করে আমার এই 15-20% আমি নিব না, আমার কথা হলো আমি 4-5%-এর মধ্যে আমি এসএল নিব। স্টক মার্কেটের সম্ভাবনাও যেমন আছে, রিস্কও তেমন আছে। তো রিস্ক রেওয়ার্ড রেশিও ক্যালকুলেশন করে দেন আপনারা এটা চিন্তা করেন। দেখেন এইটার রিস্ক কত, 40 পয়সায় আছে, এই রিস্ক হচ্ছে 20 পয়সা, রেওয়ার্ড কত 1 টাকা। ওইভাবেই চিন্তা করতে হবে আপনাকে, রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও কত পারছে সেটা আপনাকে চিন্তা করতে হবে। সো এই ইভিএল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটাও আমার ভালো লাগতেছে অ্যাজ পার ইলুয়েটওয়েব, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন অনুযায়ী। আপনারা জানেন তিনটা নিয়ে আমি অ্যানালাইসিস করি। তো এই যে দেখেন এখন মোটামুটি একটা ভালো পজিশনে আছে সে। তো এরপরটা চলেন, এরপরেরটা হচ্ছে নামানা সিএনজি জেডের শেয়ার। এই শেয়ারটার আমি ইলুয়েটওয়েব, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন তেমন কোনো কিছু দেখি নেই, জাস্ট দেখেছি শুধু দেখেন এই জায়গাটাতে একটু অ্যাকুমুলেশন হচ্ছে, বেশ কয়েকদিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে। এই শেয়ারটা ট্রেড করলে আপনাকে একটু লম্বা সময় দিয়ে, মানে 1-1.5 মাসের একটু সময় নিয়ে ট্রেড করতে হবে। এটা শর্ট ট্রেড ওইভাবে বলতে পারবো না, বাট শর্ট ট্রেড করলেও করতে পারেন, কিন্তু এটা অন্য কিছু দেখি নেই, জাস্ট এটা অ্যাকুমুলেশন প্রসেসে আছে। সো আপনাকে এই অ্যাকুমুলেশন প্রসেসেও যদি এই শেয়ারটা নিতে চান, মানে অনেকেই জেডের শেয়ার নিতে চায়, আরও জেডের শেয়ার অনেক কিছুই আছে যেগুলো অলরেডি বাড়তি দামে হয়ে গেছে, অলরেডি 5-7% বা 10% বেড়ে গেছে, ওইগুলোর দিকে যাওয়ার দরকার নাই।
বাট এই স্টকটা মোটামুটি একটা ভালো পজিশনে আছে। চাইলে আপনারা এই নাভানা সিএনজিটাও একটু নজরে রাখতে পারেন। এই শেয়ারটা এখন 19 টাকা 50 পয়সার ঘরে আছে। এইটাই রেট, এই রেটেও আপনারা চাইলে নিতে পারেন এবং স্টপ লস ধরলে মানে যদি আপনারা শর্ট টাইম ধরেন তাহলে এই ক্যান্ডেলের নিচে মানে 19 টাকার নিচে যদি কখনো ক্লোজ দেয় তাহলে আপনারা এটাতে স্টপ লস নেবেন এবং টার্গেট কত? এই যে 23 টাকা 50 পয়সা পর্যন্ত। তার মানে এইখানে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও বেশ ভালো পজিশনে আছে। যদি এটা বাড়ে কত পার্সেন্ট, যে 20% একটা গ্যাপ হইলেও হইতে পারে, হবে আমি সেটা বলতেছি না, বাট হইলেও হইতে পারে। কিন্তু আপনাকে ওই যে স্টপ লস এইটা মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে। মানে 19 টাকার নিচে যদি কখনো ক্লোজ দেয় তাহলে এই স্টকটা আপনাকে বিক্রি করে দিতে হবে, মানে স্টপ লসটা মেনটেন করতে হবে আপনাকে। এইটা আর ইলিয়ট ওয়েভ, এসএমসি এবং প্রাইস অ্যাকশন দিয়ে দেখার কোনো প্রয়োজনীয়তা নাই, বা আমি ওটা দেখি নাই, কারণ এটা শর্ট একটা অ্যাকুমুলেশন হচ্ছে এই জায়গাটাতে। এইটা তেমন আহামরি নিচে আসার ওই রকম কোনো কিছু দেখিও না, আশা করে আসবেও না। তারপরেও আপনারা স্টপ লসটা মেনটেন করবেন যদি কখনো আসে। মার্কেটের কন্ডিশন তো বলা যায় না কখন কি হয় না হয়, আর যুদ্ধের পরিস্থিতিও বলা যায় না। যুদ্ধ যদি আবার বিশ্বযুদ্ধের দিকে যদি ধাবিত হয় তাহলে তো মার্কেটের উপর একটা ইম্প্যাক্ট পড়বেই। সেই বিষয়াদি নিয়ে আপনারা একটু চিন্তা করবেন। এর পরেরটা চলেন। আচ্ছা, পরেরটা যাওয়ার আগে আমি একটু বলি, আমি কিছুদিন আগে একটা পোস্টের মাধ্যমে মানে দুইটা পোস্টে আলাদা আলাদা দুইটা পোস্টের মাধ্যমে ইস্টার্ন লুপ এবং সিপাল নিয়ে আপনাদেরকে একটু বলেছিলাম। ইস্টার্ন লুপটা বেড়েছে ঠিক আছে, কিন্তু বাট ওই জায়গাগুলোতে অনেকেই এটাতে একটু কনফিউজড হইতে পারেন যে ভাই তো বলেছে ওইটা সেল করে দিতে বা ওইটার বিপদ আছে। হ্যাঁ, ওইটার বিপদ এখনো আছে, ওই দুইটার বিপদ এখনো আছে। কারণ আপনারা একটু খেয়াল করেন ইস্টার্ন লুপ এবং সিপাল কোথা থেকে কোথায় গেছে। সো হাই ভ্যালু মানে অতি দামি শেয়ার বা অতি মূল্য বেড়ে গেছে, যে সেটা দামি শেয়ার বলতে অতি অনেক বেড়ে গেছে, যেখানে 100% বা 50% যেখানে বেড়ে গেছে সেই শেয়ারগুলোর থেকে এখন নজর দেওয়ার দরকার নেই। অনেক স্টকে যে নাভানা সিএনজি, তারপরে ক্রিস্টাল ইভিএল, এই শেয়ারগুলোর দিকে আপনারা এখন নজর দেন, কারণ এই শেয়ারগুলো এমনিতেই নিচে আছে। আপনারা এইটা একটু মাথায় রাখবেন, ওই স্টকগুলা ভালো করলেও বাট ওই দিকে এখন আর নজর দিয়েন না। আপনাদের যেগুলা দিচ্ছি বা যেগুলা সামনে নিয়ে এসেছে, অথবা আপনারাই বাসেন আপনাদের মতো করে যেগুলা নিচের দিকে আছে। এরপরে হচ্ছে নাহি ক্যাপ। অনেকেই এই নাহি ক্যাপ যখন এইখানে উপরে যাচ্ছে, মানে নাহি ক্যাপ যখন বাড়তেছিল এই সব জায়গায় এন্ট্রি নিয়েছে। এগুলো ভুল এন্ট্রি ভাই, আপনাদেরকে বুঝতে হবে। আপনি এইখানে যদি এন্ট্রি নিতে পারতেন তাহলে ভালো, নিচের দিকে। কিন্তু বাট পরপর দুইটা হল্ট হয়েছে বা 20-30% বেড়ে গেছে, দেন আপনারা এন্ট্রি নিচ্ছেন না। এই যে এখন দেখেন রিটেস্টমেন্টের জন্য আসতেছে, নট কারেকশন, এটাকে বলে রিটেস্টমেন্ট। এই রিটেস্টমেন্টের জন্য আপনি অপেক্ষা করেন না ভাই। এই যে আজকেও এন্ট্রি পয়েন্ট ছিল, যারা বুঝেছে তারা আজকেই এইটার এন্ট্রি নিয়ে ফেলেছে। যাই হোক, ট্রেড আওয়ারের সময় হয়তো বা আমি আপনাদেরকে ওইভাবে মেসেজ দিতে পারি না, ট্রেড আওয়ার শেষ হয়েছে, তারপরেও এখনো ভালো পজিশনে আছে, এখনো নেয়ার পজিশনে আছে। আমি সেটা নিয়েই আলোচনা করতেছি। এই নাহি ক্যাপ এখন নেয়ার পজিশন। আপনারা কি করেন, যখন বেড়ে যায় শেয়ারটা তখন এন্ট্রি নেন ভাই, দরকার নাই। যেগুলো বেড়ে যাচ্ছে দরকার নাই। এই যে আজকে 20,000 আমার চোখের সামনে হল্ট হচ্ছে, আমি দেখতেছি, আমি ওইটাতে এন্ট্রি নেই। কেন? আমি আমার লোভকে সংযত করেছি, যে অলরেডি সে 7-8% বেড়ে গেছে। যখন 5% বেড়ে গেছে আমি তখন আমার এই চোখে পড়েছে, আমি তারপরেও এন্ট্রি নেই। আমার সুযোগ ছিল, বাট বেড়ে গেছে আমি ওইটাতে দেখি না। আমি অন্য স্টক দেখছি যেটা আমার 5% আলো নিচে আছে। সো আমি এখানে প্রফিট করতে আসছি, আমি এখানে লোভ করতে আসিনি। সো আপনার এই লোভটা সংযত করে। যে নাহি ক্যাপ যারা আটকা আছেন তাদের জন্য সুখবর, তারা চাইলে এই সব জায়গাটাতে অ্যাভারেজ করতে পারেন, অথবা যারা নতুন এন্ট্রি নিতে চান তারা এইখানে নতুন এন্ট্রি নিলেও নিতে পারেন। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করলাম, কোথায় এন্ট্রি পয়েন্ট আছে, কোথায় এক্সিট পয়েন্ট আছে। সো এই নাহি ক্যাপের এইখানে এন্ট্রি পয়েন্ট, এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি করবে। নাহি ক্যাপের যদি অ্যাজ পার ইলিয়ট ওয়েভ অনুযায়ী হয়, এই যে এ শেষ করে বির জন্য কারেকশনে আসছে, এবং অ্যাজ পার এসএমসি মানে স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে এখন সে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এবং দেখেন এইখানে ভালো একটা বুলিশ ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল, এবং সাথে ভালো ভলিও, আগের দিনের চাইতে মোটামুটি ভালো ভলিও। সো আপনারা চাইলে এই স্টকটা নজরে রাখতে পারেন। এবং টার্গেট কত? এই যে 23 টাকা প্লাস। এবং এই স্টকটা যদি এসএল ধরতে চান মানে স্টপ লস ধরতে চান, তাহলে এই ক্যান্ডেলের নিচে কয় টাকা আসে? 18 টাকা 70 পয়সা। 18 টাকা 70 পয়সার নিচে যদি কখনো ক্লোজ দিয়ে দেয় তাহলে এই স্টকটা থেকে বের হয়ে যেতে হবে। আমি প্রত্যেকটা স্টকে আপনাদেরকে এসএল এবং টার্গেট পয়েন্ট বলে দিলাম, আপনারা আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্টকগুলা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এইটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক। আমি আপনাদেরকে বলেছিলাম যে বিভিন্ন সেক্টরের সমন্বয় করে আমি আপনাদেরকে স্টক কয়েকটা সামনে নিয়ে আসবো, চাইলে আপনারা
এই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন। তবে হ্যাঁ, অতিমাত্রায় যেগুলো অলরেডি বেড়ে গেছে, যেমন লাভেলো ৭৯ টাকার থেকে এখন ৯৫ টাকা, এগুলোর দরকার নাই। লাভেলো তো এখন আর দরকার নেই, লাভেলোর সময় চলে গেছে। বাট যেগুলো এখন নিচের দিকে আছে, অনেক স্টক পাবেন ভাই খুঁজলে। আমি জাস্ট এই 4টা নিয়ে আছে, আরো অনেক অনেক স্টক আছে যেগুলো অনেক নিচে আছে এবং ভালো পজিশনে আছে, সেইগুলোও আপনারা নজরে রাখতে পারেন। শেষ করব এখনই, তবে যাওয়ার আগে আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে চাই। আগামী 24 জুন 2025 তারিখে আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স, যেটা আমি রেগুলারই করাই, এইটা ঈদের পরে শুরু হওয়ার কথা ছিল, সেইটা এই যে 24 জুন 2025 তারিখ থেকে আমি শুরু করতেছি। আপনারা যারা চান, যারা একটু টেকনিক্যালি উইক, তারা চাইলে এই কোর্সটা করে নিতে পারেন। দেখেন, আমি আপনাদেরকে বিভিন্ন টাইপের পোস্ট বা বিভিন্ন টাইপের অ্যানালাইসিস আপনাদের সামনে নিয়ে আসি। কিভাবে আনি? এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। আমার এখানে শুধু টেকনিক্যালটা পাবেন না, সাথে সাইকোলজিটাও আমি এখানে বিল্ড ইন করাই দিই। আমার একটা ইন্ডিভিজুয়াল ক্লাসই আছে ট্রেডিং সাইকোলজি। সো ওই সাইকোলজিটাও আপনাকে বিল্ড ইন করতে হবে, টেকনিক্যাল সাথে সাইকোলজি। এই সাইকোলজি সব মিলিয়ে আমি একটা কম্বাইন্ড, আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই কোর্সটা সাজিয়েছি। আপনারা চাইলে এই অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্সটা করে নিতে পারেন। এতে আপনার বাজার সম্পর্কে যে নলেজ, তার অনেকটাই বেড়ে যাবে এবং আপনি ভুলগুলো কোথায় করতেছেন, কি টাইপের সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কেন এখন লাভেলে তো এন্ট্রি নিবেন না, সেই বিষয়াদি এর মধ্যেই পেয়ে যাবে। সো আপনারা যারা একটু টেকনিক্যালি সাউন্ড হতে চান, বাজারে আর যদি লস না করতে চান, বাজার থেকে লাভবান হতে চান, তাহলে আপনার জন্য এই কোর্সটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তা আশা করি আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আমার এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আমি আমার কোর্স মডিউল এবং শিডিউল সহকারে সবকিছু পাঠিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।